গণঅভ্যুত্থানের ১.৫ বছরে বিভিন্ন দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল কিংবা সহিংসতা দেখেছে দেশের জনগণ। নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকা ৮ আসনের প্রার্থী বিপ্লবী ওসমান হাদি শহীদ হলেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও শঙ্কা জনমনে। ভোটার ও প্রার্থীর নিরাপত্তা এবং সুষ্ঠু ভোট কিভাবে নিশ্চিত হতে পারে এ নিয়ে আজকে আলোচনা করতে চাই। ভোটের ট্রেনের সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এখন থেকে যৌথ বাহিনী কঠোর অভিযান চালাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এর আগে দুপুরে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন তিন বাহিনী প্রধান। অন্যদিকে বিকেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনায় বিভিন্ন বাহিনীর সঙ্গে ইসির বৈঠক হয়। সিসির সভাপতিত্বে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ পরিদর্শক, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, র্যাব ও আনসার বিডিবির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। বৈঠক শেষে ব্রিফিংয়ে আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ বলেন, প্রতিদিনই ২,০০০ সন্ত্রাসী গ্রেফতার হচ্ছে। বাহিনীসমূহকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এই ধরনের কোনো কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে এবং প্রয়োজনে বাধা দিতে যা করা প্রয়োজন তা তারা করবেন। যারা দস্যুতা করতে চায়, ভ্যান্ডালিজম করতে চায়, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, আমার ভাইকে হত্যা করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের সুনির্দিষ্ট অবস্থান জানে না সরকার। তারা সীমান্ত পাড়ি দিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় আইন শৃঙ্খলা বাহিনী। বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে আসেন র্যাব, পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলেন, সপ্তাহব্যাপী অভিযানে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন হিসাবে পুলিশের নজরদারিতে আছে অনেকেই। অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আর যেটা আপনি বলেছেন যে উনি সে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা, এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। ঘটনায় যে গান দিয়ে শ্যুট করা হয়েছে সেই গান উদ্ধার করা হয়েছে, গান সহ আরও 3টি গান উদ্ধার করা হয়েছে। তাছাড়া গুলি এবং আরও কিছু ডকুমেন্ট জব্দ করেছে, কিছু ব্যাংকের চেক জব্দ করা হয়েছে, পাসপোর্ট জব্দ করা হয়েছে, মোবাইল ফোন সহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এখন মামলাটি তদন্তাধীন। আমরা আসামিদেরকে রিমান্ডে নিয়ে এসে পুলিশ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আমরা মামলার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতেছি। দর্শক, আজ ভোটের মাঠে যা বললেন রাজনৈতিক দলের নেতারা, চলুন সেগুলো দেখে নিই। কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব? এই জনগণ দিবে। নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেয়া হলো? খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে। এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কোনো সহযোগী ছিল কিনা? দর্শক, ভোটের ট্রেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আজকের আলোচনার শিরোনাম নির্বাচন ও নিরাপত্তা। আলোচনার জন্য স্টুডিওতে আছেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক জাকারিয়া পলাশ। পলাশ ভাই, আপনাকে স্বাগত। আপনাদেরকে ধন্যবাদ। জি, আমরা আপনার কাছে জানতে চাই যে নির্বাচনকে ঘিরে বিভিন্ন জায়গায় সহিংসতা বাড়ছে, বিশেষ করে তফসিল ঘোষণার পরেই বিপ্লবী ওসমান হাদি, ঢাকা ৮ আসনের প্রার্থী, তাকে শহীদ করা হলো। আপনার কাছে কি মনে হয়? এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজকেও বলেছেন যে ওসমান হাদির হত্যাকারীদের সুনির্দিষ্ট তথ্য তারা জানেন না, তারা দেশে আছেন কিনা, নাকি সীমান্ত পাড়ি দিয়েছেন সে বিষয়টি তারা নিশ্চিত নয়। আসলে আপনার কাছে কি মনে হয় যে হাদির তথ্য, হত্যাকারীদের তথ্য তাদের কাছে নেই, নাকি কোনো কারণে তারা গোপন করছে?
ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে তথ্য তাদের কাছে নেই বা গোপন করছে, এইটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই তথ্য তারা যখন দিতে পারছেন না, তখন ভোটার থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের মনে একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এবং যেই ভোটের সঙ্গে নিরাপত্তার যে প্রশ্নটি আপনি তুললেন বা যেই আলোচনাটা আপনি আজকে উপস্থিত করলেন, সেই আলোচনাটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে আসলে যখন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সামগ্রিক অ্যাপারেটাস যখন এই রকম একটা হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের কোনো ক্লু বের করতে পারছেন না, এটা তাহলে তারা একটা নির্বাচনের আগে সারা দেশ যখন নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এগিয়ে যাচ্ছে, তখন দেশের সামগ্রিক সবগুলো ৩০০টি আসনের যখন নির্বাচন হবে, একই সঙ্গে 2টা নির্বাচন হবে, মানে গণভোট সহ, এই বিস্তৃত নির্বাচনী কার্যক্রমের মধ্যে তারা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন? এই যে শঙ্কা যখন জনমনে তৈরি হবে বা জনমনে তৈরি হচ্ছে, এই শঙ্কাটা কিন্তু একটা পারসিভড থ্রেট বা একটা আশঙ্কা, এবং সেই আশঙ্কাটা নিরসন করতে পারাটা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এটা নিরসন করতে যদি সরকার সফল না হয়, তাহলে এইটা ভোটের একটা ফ্রি ফেয়ার, একটা ক্রেডিবল ইলেকশন হওয়ার ক্ষেত্রে এটা বড় বাধা হিসেবে কাজ করবে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। কিন্তু একই সঙ্গে দেখা গেছে যে এরকম অনেক সহিংসতার ঘটনা ঘটেছে, কিন্তু বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস হয়েছে, কিন্তু সেভাবে কার্যকর উদ্যোগ পদক্ষেপ এই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়নি। এবং তারপরে কি যে এত বড় একটা নির্বাচন, যে জনগণের একটা আকাঙ্ক্ষা, দীর্ঘ 15 বছর ভোট দিতে না পারা, এবং গণভোট, এই যে রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ, এই যে তাহলে কি এই নির্বাচনকে ঘিরে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের প্রতি জনগণ কি আস্থা রাখতে পারবে? ডেফিনেটলি এখানে জনগণের আস্থার সংকট তৈরি হবে। আমি এই সঙ্গে যদি আর একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে নিরাপত্তা ব্যাপারটা একটা এমন একটা ছুরির মতো যেটার দুই দিকে ধারালো। একদিকে নিরাপত্তা জিনিসটা এক্সটার্নালি দেশের বাইরের বিভিন্ন শক্তি, বিভিন্ন স্টেক হোল্ডার এবং প্রতিবেশী সহ বিভিন্ন অন্যান্য দেশের স্বার্থ এখানে জড়িত আছে, যারা এখানে নির্বাচনকে কেন্দ্র করে তাদের নিজেদের স্বার্থে নিজেদের মতো করে ইনফ্লুয়েন্স করতে চায় বলে আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি বা বিভিন্ন সময় আমরা জেনেছি। অ্যাট দ্য সেম টাইম দেশের মধ্যেও, মানুষের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর আস্থার সংকট রয়েছে, এবং সেই কারণেও এক ধরনের নির্বাচন কেন্দ্রিক অস্থিরতা, এক ধরনের টেনশন তৈরি হয়। এই দুইমুখী যে নিরাপত্তা ঝুঁকি, এই দ্বিমুখী নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে রাষ্ট্রের যদি অথরিটি এবং রাষ্ট্র যদি তার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সব বিষয়কে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে ডেফিনেটলি মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হবে। মানুষ ভোটকে কেন্দ্র করে তারা যেই ভোটের যেই আনন্দ বা ভোটের যে উৎসব, সেই উৎসব মুখর ভোটের আমেজ থেকে তারা বঞ্চিত হবে, তারা একটা শঙ্কায় আবর্তিত হবে ভোটকে কেন্দ্র করে। সেটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। এই যে চ্যালেঞ্জ বা এই যে সংকটের কথা বললেন, এই সংকটের জন্য আসলে কারা দায়ী? আমি যদি মোটাদাগে গুরুত্ব সহকারে আপনি যদি বলেন নির্দিষ্ট করে, যে মূলত এখানে কি রাজনৈতিক দলগুলোর কতটা দায় আছে? আচ্ছা, এখানে আমি দায়ী বলবো, মূলত এখানে এই পরিস্থিতি সৃষ্টির পেছনে অনেকগুলো লেয়ার জড়িত, অনেকগুলো স্টেপে, ধাপে ধাপে বিভিন্ন স্টেক হোল্ডারের দায় রয়েছে। এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে এক্সটার্নাল ফ্যাক্টরগুলোকে আমাদেরকে আমলে নিতে হবে। একটা হচ্ছে কিছু এক্সটার্নাল ফ্যাক্টর আছে, যারা বাংলাদেশের মানুষের ভোট অনুষ্ঠিত হবে, জনগণ ভোট দিবে, তাদের প্রতিনিধি নির্বাচিত হবে, যারাই নির্বাচিত হবে তাদের সঙ্গেই আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স বলেন, আমাদের প্রতিবেশী বলেন, আমাদের অন্যান্য দেশ যাদের সঙ্গে আমাদের লেনদেন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি রয়েছে, তাদের কাজ করতে হবে। এটাই খুব স্বাভাবিক একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রসেস। কিন্তু যেখানে দেখা যায় কি অনেক দেশ তাদের নিজেদের স্বার্থের দোহাই দিয়ে, তাদের নিজেদের কনজারভেটিভ ডিপ্লোম্যাটিক পলিসির কারণে তারা অনেক সময় দেখা যায় নির্দিষ্ট একটা দলকে তাদের চয়েস, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস হিসেবে সিলেক্ট করেন, এবং কিছু দলকে তারা মনে করেন তাদেরকে চয়েস করা যাবে না, তাদের সঙ্গে ডিল করা যাবে না। এই যে তাদের ডিপ্লোম্যাটিক ওপেননেসের ঘাটতি, এগুলো বাংলাদেশের মতো ক্ষুদ্র জিওগ্রাফির দেশের ক্ষেত্রে, আমি রাষ্ট্র হিসেবে ক্ষুদ্র না হলেও জিওগ্রাফিক্যালি বাংলাদেশ একটা ক্ষুদ্র রাষ্ট্র বা একটা ক্ষুদ্র জিওগ্রাফিতে অবস্থিত, এই জায়গাতে একটা জিওপলিটিক্যাল আসপেক্ট রয়েছে, যেখানে বড় বড় প্রতিবেশী বা বড় বড় অন্যান্য বিদেশি রাষ্ট্র তারা বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচনে তাদের চয়েস করার দলকে জিতিয়ে আনার জন্য অনেক ধরনের প্রভাব খাটানোর চেষ্টা করতে পারেন। এই জায়গাটা একটা সিকিউরিটি কনসার্ন তৈরি হয়।
অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা রাজনৈতিক দলগুলোর কথা বলছেন, ডেফিনেটলি এখানে একটা কথা বলা যায় যেটাকে বলা হয় যে হচ্ছে ট্রাস্ট ডেফিসিট, বা একটা দলের সঙ্গে আরেকটা দলের আস্থার একটা সংকট আছে, এবং সেই ট্রাস্ট ডেফিসিটটা আরও বেড়ে যায় যখন রাজনৈতিক সংস্কৃতিটা আমাদের নষ্ট হয়, পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো দীর্ঘদিনের নির্বাচন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটার কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো যখন ভঙ্গুর হয়েছে, নির্বাচন কমিশন তার অথরিটি এবং তার ক্ষমতা ব্যবহার করতে পারছে না, আইনি প্রক্রিয়াগুলো কাজ করছে না, নিরাপত্তা সংস্থাগুলো ঠিকভাবে কাজ করছে না, এই সংকটগুলোর কারণে তখন দেখা যায় যে রাজনৈতিক দলগুলো একে অপরকে ট্রাস্ট করতে পারছে না। একদল মনে করছে অন্য দল বুঝি আমার ব্যালট বাক্স দখল করে নিয়ে যাবে, আরেক দল মনে করছে যে সে বুঝি আমাকে নির্বাচনে ভূমিকা রাখতে বা আমার নিজের ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে সুযোগ দেবে না। এই যে একে অপরকে ট্রাস্ট করতে না পারা, তখনই এই প্রত্যেকে চিন্তা করে যে আমার ভোটটা আমাকে সিকিউর করতে হবে, আমার ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে তার কাছ থেকে ভোটগুলো নিয়ে আমার বাক্সে নিতে হবে। এই যে একটা অস্থিরতা, এই অস্থিরতাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার একটা স্পেসিফিক রুল অফ ল এবং একটা ল অ্যান্ড অর্ডারের খুব স্বাভাবিক ব্যবহার এবং স্বাভাবিক ইমপ্লিমেন্টেশন আমাদের দেখা দরকার বা আমাদের থাকা উচিত। সেই জায়গাটাতেই হচ্ছে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হচ্ছে যখন আমাদের নিরাপত্তা সংস্থাগুলো বলছে, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলছে যে শহীদ হাদির এই যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, তারা কোথায় আছে তারা জানতে পারছেন না। এই জায়গাগুলোতে খুব দ্রুত সমাধান বা দ্রুত আমাদেরকে ব্রেক থ্রু এনে দিতে হবে। যদি ব্রেক থ্রু এনে দিতে পারে তাহলেই দেখবেন নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি, সরকারের প্রতি, ভোটারদের, জনগণের, রাজনৈতিক দলের আস্থা বেড়ে যাবে। এবং এই আস্থা বেড়ে গেলে তখন এটাকে বলা হয় যে কনফিডেন্স বিল্ডিং মেজার, যেখানে হচ্ছে আস্থা বেড়ে গেলে তখন নেক্সট স্টেপে দেখবেন যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এই সম্পর্ক উন্নতি হচ্ছে, একে অপরের সঙ্গে যোগাযোগ বাড়ছে, ডায়ালগ আরও বেশি বাড়বে। এবং এইটা একদিকে যেরকম রাষ্ট্রের বিভিন্ন ধরনের সুনির্দিষ্ট অ্যাকশন পয়েন্টের মাধ্যমে ইতিবাচক চিহ্ন বা ইতিবাচক কনফিডেন্স বিল্ড করতে হবে, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও নিজের একে অপরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, একে অপরের সঙ্গে ডায়ালগে আসা, কথাবার্তা বলা, যত বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে যখন মুখোমুখি হবেন, তাদের মধ্যে যখন পরস্পরের মধ্যে মতবিনিময় হবে, পরস্পরের মধ্যে চিন্তার ক্ল্যাশ হবে, মানে মাসল বা মানির ক্ল্যাশ নয়, চিন্তার ক্ল্যাশ যদি হয় এবং সেই ক্ল্যাশের মধ্যে নতুন টেবিল বৈঠক হবে, তখন আর একটা কনফিডেন্স মানুষের মধ্যে বাড়বে এবং মানুষ মনে করবে যে একটা পিসফুল পরিস্থিতিতে একটা উৎসব মুখর ভোটের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে অভ্যুত্থানের পরে কিন্তু দলগুলো নিজেদের ঘরে ফিরে গেছে এবং পরস্পর বিরোধী কথাবার্তা বা আরেকটি দলকে টার্গেট করে তার নেতিবাচক দিকগুলো তুলে ধরে পরস্পর বিরোধী কথাবার্তা বলছে, অ্যাটাক করার চিন্তাভাবনা বা কথাবার্তা বলছে। আমরা এই নিয়ে আরও কথা বলবো আপনার সঙ্গে, আপনি যুক্ত থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, নির্বাচন ও নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক জাকারিয়া পলাশ। পলাশ ভাই, আমরা আলাপ করছিলাম যে এই বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেটির নিরাপত্তা নিয়ে। আসলে আপনি বলছিলেন যে ইন্টারনাল এবং এক্সটার্নাল বিষয় জড়িত। এখন এই এক্সটার্নাল বিষয় যদি বলি, তাহলে সেক্ষেত্রে কোন দেশকে আপনি নির্দিষ্ট করে বলবেন যে কারা বাংলাদেশে নির্বাচনের জন্য বাধাগ্রস্ত করতে চায় কিনা? কারণ আমি যদি বলি যে আওয়ামী লীগের বড় একটা অংশ, যেহেতু নেতাদের একটা অংশ যেহেতু ইন্ডিয়ায় চলে গেছে এবং তারাও যেহেতু নির্বাচন করতে প্রতিবন্ধক হিসাবে কাজ করবে, সেক্ষেত্রে যেহেতু তাদেরকে আশ্রয় দিয়েছে ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া কি বাংলাদেশের নির্বাচনের জন্য কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি এখানে এভাবে বলবো যে আন্তর্জাতিক অ্যাক্টরগুলোর মধ্যে যদি আমরা দেখি যে ইউরোপিয়ান বা হচ্ছে আমেরিকান যারা ডেভেলপমেন্ট পার্টনার্স রয়েছে বা যারা অন্যান্য কাউন্টার পার্টস রয়েছে, তারা অ্যাটলিস্ট ইন প্রিন্সিপাল বাংলাদেশে একটা ডেমোক্রেটিক উত্তরণের দিকে, গণতান্ত্রিক উত্তরণের দিকে যাওয়ার ব্যাপারে তারা বরাবরই পজিটিভ ছিল। আমি বড় কোনো ধরনের চ্যালেঞ্জ মনে করি না। তবে দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন যে আমাদের নেক্সট ডোর নেইবার বা ইমিডিয়েট প্রতিবেশী যারা, পাশের দেশের কথা আপনার উল্লেখ করেছেন, অবশ্যই ভারতের ক্ষেত্রে এই কনটেক্সটটা আমাদের আরেকটু হিস্টোরিক অ্যাঙ্গেল থেকে দেখা উচিত। আমরা ভারতের বহু অ্যানালিস্টের রচনায় দেখেছি, বহু বিখ্যাত ব্যক্তির বক্তব্যের মধ্যে আমরা দেখেছি যে তাদের একটা সুস্পষ্ট ইন্টারেস্ট থাকে যে বাংলাদেশে তারা যেন তাদের
কমফোর্ট জোন যেই দলগুলোর সঙ্গে তাদেরকে তারা ক্ষমতায় নিয়ে আসতে চায় বা তারা যেন ক্ষমতায় আসে সেটা তারা যে কোনো মূল্যে এনশিওর করতে চায়। এই যে কোনো মূল্যে এনশিওর করাটা একটা দেশের জনমতের বাইরে চলে গেলে সেটা আসলে খুবই খারাপ উদাহরণ হবে। বরং একটা দেশের অবস্থান হওয়া উচিত এমনটাই যে দেশের জনগণ যাদেরকে ভোট দেবে, জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তাদের সঙ্গে, এই নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবে। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে দেখে আসছি যে অফিসিয়ালি ভারত এরকম স্টেটমেন্ট ভারতীয় প্রতিনিধিরা দিয়েছেন যে হচ্ছে বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবেন, কিন্তু আমরা প্রায়ই লক্ষ্য করি যে তারা আসলে সেই যে কমফোর্ট জোন, ফ্যাসিস্ট পুরনো রিজিমের যেই যারা ছিলেন তাদের সঙ্গে তাদের যে কমফোর্ট জোন ছিল ডিপ্লোম্যাটিক বা হচ্ছে এই যে সম্পর্কের ক্ষেত্রে, সেই কমফোর্ট জোন থেকে তারা এখনও বেরিয়ে আসতে পারেন নাই। বাংলাদেশের নতুন সম্ভাবনা, নতুন রিডিফাইন্ড বাংলাদেশ 2.0 এর যে বাস্তবতা, এর যে জিও স্ট্র্যাটেজিক বাস্তবতা, এর যে পলিটিক্যাল রিয়ালিটি, এই ব্যাপারগুলোকে ভারতের কর্তৃপক্ষ এখনও এই ব্যাপারগুলোর সঙ্গে এখনও কমফোর্টেবল হয়ে উঠতে পারেনি বলে মনে হয়। আমার মনে হয় তাদের এখানে একটা উত্তরণ দরকার, তাদের মধ্যেও একটা ডিপ্লোম্যাটিক পজিশনের একটা গুরুত্বপূর্ণ উত্তরণ দরকার। তারা আসলে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নির্বাচিত প্রতিনিধির সঙ্গে তারা কাজ করবেন, এই প্রস্তুতি তাদের নেওয়া উচিত। জি, আপনি নির্বাচিত প্রতিনিধির কথা বললেন। এক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের বড় রাজনৈতিক দলের মধ্যে একটি বিএনপি, একটি জামাত। সেখানে আমরা দেখেছি বিএনপি সেন্ট্রিস্ট রাইট পজিশনে সবসময় তার গঠন থেকে শুরু করে পর্যন্ত তারা সেই জায়গায় ছিল, কিন্তু জুলাই পরবর্তী সময়ে তারা কি সেন্ট্রিস্ট রাইট থেকে কিছুটা সরে যাচ্ছে কিনা, তার দলের অবস্থানকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, ডেফিনেটলি বিএনপি সেন্ট্রাল রাইট থেকে একটু সরে যাচ্ছে, ব্যাপারটা ঠিক ওইভাবে বললে স্পেকট্রামে ইজিলি বলা যায়, কিন্তু আমি এটাকে দেখব যে এই সরে যাওয়ার কারণে কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা। আমি সেন্টার রাইট বা লেফটে সরে যাওয়া না যাওয়ার চেয়ে বরং আমি এটাকে এভাবে দেখব যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত বা মানুষ মনে করে, হয়তো ভোটের ফলাফলে এটা আরও স্পষ্ট হবে। তো সেই ক্ষেত্রে বিএনপি সেন্টার রাইট থেকে রাইট বা লেফট, তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ যেই আইডিওলজি বা বাংলাদেশের মানুষের যে কালেকটিভ আইডিওলজি, সেই কালেকটিভ আইডিওলজির সঙ্গে বিএনপি নিজেকে অ্যালাইন করতে পারছে কিনা। যদি বাংলাদেশের মানুষের সঙ্গে বিএনপি অ্যালাইন থাকে, বাংলাদেশের মানুষের যেই কালেকটিভ ইমপ্রেশন এবং বাংলাদেশের মানুষের যেই সামগ্রিক মতামত, সেই মতামতের একটা বড় প্রতিফলন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই পরবর্তী বাংলাদেশের যেই রাজনৈতিক বন্দোবস্তের যেই সংস্কার বা যেই সংস্কারের দাবিগুলো, যেই সংস্কারের প্রসঙ্গগুলো, এই প্রসঙ্গগুলোতে বাংলাদেশের মানুষের যেই ইনার এক্সপেকটেশন, মানুষের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশার সঙ্গে বিএনপিকে অ্যালাইন থাকতে হবে। আমি আরেকটা জানতে চাই যে আরেকটা যেহেতু বড় রাজনৈতিক দল জামাত ইসলামী, এখন ভোটের স্বার্থে জামাত যেহেতু ধর্মীয় রাজনীতি করে রাইট পজিশন থেকে, সেটা কি সেখান থেকে সরে এসে লিবারেল হয়ে যাচ্ছে কিনা কোনো টাকা? এটা খুবই অবভিয়াস। বাংলাদেশে একটা নির্বাচন, গণতন্ত্র, রাষ্ট্রের বিকাশ এবং রাষ্ট্রের উন্নয়নের সঙ্গে একটা রাজনৈতিক দলের লিবারেল থাকার সম্পর্ক আছে। একটা রাজনৈতিক দল যদি লিবারেল না থাকতে পারে, তাহলে সে গণতন্ত্র বা রাজনীতি, ভোট এবং নির্বাচনী প্রক্রিয়ায় একটা জাতিরাষ্ট্রের বা আধুনিক রাষ্ট্রের নেতৃত্ব বা সরকারের যেতে পারে না। এটা খুব স্বাভাবিক। এবং বাংলাদেশে যদি জামাত ইসলামী বা এইরকম ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যদি তারা গ্র্যাজুয়ালি এ ধরনের লিবারেল অ্যাপ্রোচে যায়, এটাকে আমি ইতিবাচক দেখব বাংলাদেশের রাষ্ট্রের জন্য। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, যেই ফ্যাসিস্ট 15 বছরের রিজিমে আমরা যেটা দেখে এসেছি যে ইসলাম পন্থাকে বা ডান পন্থাকে সবসময়ই জঙ্গি বা দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, এই ধরনের ট্যাগিংয়ের একটা রাজনীতি চলেছে এবং সেখানে আসলে এই গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি হিসেবে তাদেরকে সবসময় ট্যাগিং করা হয়েছে। এটা একটা বড় ঝুঁকির ব্যাপার। আপনি যদি বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠীকে, যারা ধর্মপ্রাণ, যারা ধর্মের রাজনীতি করতে চায়, ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চায়, তাদেরকে যদি আপনি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া থেকে এলিমিনেট করে দেন, এক্সক্লুড করে দেন এবং তাদেরকে যদি রাষ্ট্রের বাইরে অরাষ্ট্রীয় বা তাদেরকে যদি আপনি নির্বাচন বিরোধী, গণতন্ত্র বিরোধী, রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে ট্যাগিং করতে থাকেন, তাহলে এটা রাষ্ট্রের জন্য একটা বড় বার্ডেন হয়ে দাঁড়াবে। এবং আমরা এখানে অবশ্যই উল্লেখ করা প্রয়োজন
যে জামাত ইসলামী ছাড়া আরও অসংখ্য বা বিভিন্ন ধর্মভিত্তিক গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে কারো যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে অ্যালাইন্ড, তাদেরকে আমাদের এই স্পেসটা দিতে হবে। কিন্তু যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে অ্যালাইন্ড না, তাদের ব্যাপারে তার রাষ্ট্রের যেই সিকিউরিটি অ্যাঙ্গেল থেকে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। জি, নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ভোটের ট্রেন নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে এখন যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই নির্বাচন ও নিরাপত্তা নিয়ে কি ভাবছেন তারা। বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব সেলিম, আপনাকে স্বাগত। এবং আপনার মাধ্যমে জানতে চাই যে নির্বাচনে জয় হবার চেষ্টা সকল প্রার্থীরই থাকে, রাজনৈতিক দলগুলোর থাকে, কিন্তু তারা নির্বাচন নিয়ে কোনো নিরাপত্তার শঙ্কা আছেন কিনা এবং নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের কোনো পরামর্শ আছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। হাসিব, নির্বাচন ও নিরাপত্তা নিয়ে কথা বলতে বগুড়ার দুজন রাজনৈতিক নেতাকে সাথে নিয়ে ভোটের ট্রেনে যুক্ত হয়েছে আমি, রাজীব সেলিম। এরই মধ্যে ভোটের মাঠে প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ দুপুরে বগুড়ার জেলা প্রশাসক কার্যালয় থেকে, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য বগুড়া 6 আসনের মনোনয়নপত্র তুলেছেন বগুড়ার জেলা বিএনপির নেতারা, এবং বেগম খালেদা জিয়ার জন্য বগুড়া 7 অর্থাৎ গাবতলী এবং শাহজাহানপুর আসনের জন্য মনোনয়নপত্র তুলেছেন। এই ভোটের যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে, এরই মধ্যে জনমনে প্রশ্ন উঠেছে নির্বাচন এবং নিরাপত্তা নিয়ে। আর সেই বিষয়ে কথা বলতে আমার ডান দিকে রয়েছেন আবিদুর রহমান সোহেল, যিনি বগুড়া 6 আসনে সংসদ সদস্য প্রার্থী এবং তিনি বগুড়া শহর আমির জামায়াতে ইসলাম। এবং আমার বাম দিকে রয়েছে KM খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা বিএনপি। আমি দুজনের সাথেই কথা বলবো। তার আগে শুরুতেই কথা বলতে চাই আবিদুর রহমান সোহেলের সাথে। আমরা একটু জানতে চাই যে এই নির্বাচন কেন্দ্রিক যে নিরাপত্তার বিষয়টি, সেটি নিয়ে আপনাদের কোনো শঙ্কা রয়েছে কিনা এবং নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে আসলে কোনো পরামর্শ আপনাদের আছে কিনা, সে বিষয়টি জানতে চাই। ধন্যবাদ। এখন টিভিকে বগুড়ার নিরাপত্তা, নির্বাচন চলাকালীন নিরাপত্তা নিয়ে শঙ্কা তো থেকেই যায়, কারণ বগুড়া শহর ইতিমধ্যেই খুনের শহর হিসেবে স্বীকৃতি লাভ করেছে। একটা হিসেবে দেখা গেছে যে মাসে প্রায় বগুড়ায় 5টা খুন হয়। তো এটা এই পরিসংখ্যান থেকে বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা উপলব্ধি করতে পারি। সামনে নির্বাচনে এটা কোন মাত্রায় যাবে, এটা আমরা এই মুহূর্তে ভালো বলতে পারছি না। আইন শৃঙ্খলা বাহিনী যদি যথাযথ ভূমিকা রাখে এবং যে দলগুলো নির্বাচন করবে সবাই যদি পারস্পরিক সহমর্মিতার ভিত্তিতে, ভালোবাসার ভিত্তিতে বগুড়া একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচন আমরা করি, তাহলে হয়তো এটা এই মাত্রা ছাড়িয়ে যাবে না। কিন্তু স্বাভাবিক অবস্থাটা এমন, বগুড়ায় কিশোর গ্যাং যেগুলো রয়েছে, আওয়ামী আমলে যারা সন্ত্রাস করত, এই কিশোর এবং যুব শ্রেণী যারা সন্ত্রাসী, তারা এখন নিজেদের দল বদলিয়ে তারা বিভিন্ন ব্যক্তির আশ্রয়ে আছে, বিভিন্ন জায়গায় নিজেরা রং বদলে আশ্রয় প্রশ্রয়ে বিভিন্নভাবে তারা অবস্থান করছে। এখানে বগুড়াবাসীকে তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। প্রশাসনকেও এ ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক দল আমরা যারা করি, আমাদেরকেও তাদেরকে পরিত্যাগ করতে হবে। তাদেরকে কোনো দলের ছত্রছায়ায় যেন তারা কোনো সন্ত্রাস করতে না পারে এবং নির্বাচনকে ভণ্ডুল করতে না পারে, নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে না পারে। এই ব্যাপারে আমরা রাজনৈতিক দল যারা করি, যারা নির্বাচন করব, সকলকে আন্তরিক হতে হবে। আর প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে বগুড়ায় কারা সন্ত্রাস করে, কারা সন্ত্রাসী, এই তালিকা বা এটা প্রশাসনের অজানা নয়। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলা হয়েছে, এটা করার জন্য তারা যদি এখন থেকেই ভূমিকা রাখে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করে, অস্ত্র উদ্ধার করে এবং বিভিন্নভাবে যদি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে,
তাহলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এখানে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে। এখানে আমি খুব নিজেকে সৌভাগ্যবান মনে করি, এখানে আমি এমন একজন ব্যক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা করব, তিনি বিএনপির মতো একটা বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি তাকে স্বাগত জানাই, তিনি 25 তারিখে আসবেন, আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই, জামাতের পক্ষ থেকে স্বাগত জানাই। আমি আশা করব যে তিনি বগুড়ায় নির্বাচন করবেন এবং তার সংগঠনকেও তিনি সেইভাবেই নিয়ন্ত্রণ করবেন, আমরাও আমাদের সংগঠন সেভাবে নিয়ন্ত্রণ করব। একটা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন তার অধীনেই আমরা কাজ করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু বাম দিকে খায়রুল বাশারের কাছে যেতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই কোনো পরামর্শ আছে কিনা আর আপনাদের কোনো শঙ্কা রয়েছে কিনা। ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আগে আসলে সন্ত্রাস নির্মূল করা, এটি প্রশাসন চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে, কিন্তু বাস্তবিকভাবে সেটি করা আসলে সম্ভব হচ্ছে না। এটা কিন্তু রাজনৈতিক কারণেই হচ্ছে না। আমরা যদি জাতীয় রাজনীতির কথা বলি, জাতীয় রাজনীতি গত কয়েকদিন পূর্বের যে ঘটনা, আমাদের ওসমান হাদিকে হত্যা করা হলো, সে তো একটা রাজনীতির সাথে সম্পৃক্ত একটা প্রার্থী ছিল, সে একটা রাজনৈতিক কর্মী ছিল, তার উপর কেন হামলা করা হলো, এগুলো যদি আমরা খতিয়ে দেখি সবগুলো কারণে কিন্তু আসলে রাজনৈতিকভাবে বর্তায়। প্রশাসন এক্ষেত্রে ব্যর্থ। প্রশাসন হয়তো ঠিকভাবে এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করতে পারছে না, কারণ এখানে ফ্যাসিবাদের দোসররা রয়েছে। সেই ফ্যাসিবাদের দোসররা, আপনারা জানেন যে ফ্যাসিবাদের প্রধান খনি হাসিনা ভারতে পালিয়ে রয়েছে, সেখান থেকে অনেক সময় অনলাইনে বার্তা দিচ্ছে, ভিডিও বার্তা দিচ্ছে, হত্যা করা হবে, খুন করা হবে, অনেক কিছু তারা বলে বেড়াচ্ছে। এবং এখনও সমাজে যে ফ্যাসিবাদের দোসররা, সন্ত্রাসীরা ঘাপটি মারে লুকিয়ে রয়েছে, এই ঘাপটি মারা সন্ত্রাসীরা যতক্ষণ পর্যন্ত ধরা না পড়বে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আমরা যদি এগুলোকে রাজনৈতিকভাবে আমরা দেখি, আমি এখানে যুক্তির খাতিরেই বলবো, আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের 21 নম্বর ওয়ার্ডে শ্রমিক লীগের সভাপতি ছিল, কি হ্যারিকেন নাম, হ্যারিকেন কি জানি নাম, হ্যারিকেন শাহজাহান, তাকে ধরা হলো, থানায় নেওয়া হলো। নেওয়ার পর তার পরিচয় বাড়ালো, সে 5ই আগস্টের পর অলরেডি জামাত ইসলামীতে যোগদান করেছে। এই যে ফ্যাসিবাদের দোষরদেরকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেওয়া, আপনারা কিন্তু বিএনপিতে আমরা কিন্তু এই ধরনের কাউকে প্রশ্রয় দিচ্ছি না। তো আগে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, এবং রাজনৈতিক সদিচ্ছা থাকলেই আমি মনে করি এই যারা সমাজে এই সমস্ত দুর্বৃত্ত রয়েছে, যারা সন্ত্রাস করতে চায়, এদেরকে নির্মূল করা সম্ভব। আরেকটি ঘটনা, সেটি আপনারা জানেন 5ই আগস্টের সময় বগুড়া সদর থানা লুটপাট হয়েছে। সে অস্ত্রগুলো কিন্তু এখনও সম্পূর্ণভাবে প্রশাসন কিন্তু উদ্ধার করতে পারে নাই। আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করবো প্রশাসনকে, এই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে, তাছাড়া তো সমাজে সন্ত্রাস থাকবেই। ধন্যবাদ আপনাকে। হাসিব, শুনছিলেন দু দলেরই নানা রকম আসলে এই নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে এই খুনের শহর বগুড়ায়। এই ছিল আসলে নির্বাচন ও নিরাপত্তা নিয়ে বগুড়ার রাজনৈতিক নেতাদের ভাবনা। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং একই সঙ্গে সরকারকেও উদ্যোগ নিতে হবে। দর্শক, এই ছিল আজকের ভোট বুলেটিনের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। শুভকামনা।